অর্থনীতি কিছু সংখ্যা সূচক কিংবা হিসাব নিকাশের বিষয় নয়, অর্থনীতি মানুষের জীবনযাত্রার প্রতিচ্ছবি। শিল্প বাণিজ্য কেবল ব্যক্তি বা প্রতিষ্ঠানের মুনাফার বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে দেশের উৎপাদন, কর্মসংস্থান আর উন্নয়নের গল্প। তাই অর্থনীতির আলোচনা যতই জটিল মনে হোক না কেন, এর প্রভাব রয়েছে আমাদের ব্যক্তি জীবনে। অর্থনীতির কঠিন আলাপকে সহজ ভাষায় বিশ্লেষণ করতে চ্যানেল ওয়ানের নিয়মিত আয়োজন বাণিজ্য সংলাপ, আপনাদের সাথে রয়েছে আমি রিয়াজ সেসান। শুরুতেই দেখে নিচ্ছি আজ যা থাকছে। বিনিয়োগ আকর্ষণে সরকারের নানা উদ্যোগ, আমলাতান্ত্রিক জটিলতা ও ব্যবসা পরিচালনার খরচ বড় বাধা। আমেরিকার শীর্ষ 25 কোম্পানি দেশে আসছে, বিনিয়োগ পরিবেশ নিয়ে এখনো শঙ্কা। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগে এনবিআর কর্মকর্তা মতিউরের বিরুদ্ধে চার্জশিট গঠন, বিচার শুরুর আদেশ আদালতের। ব্যবসা বাণিজ্যের পুরোটা সময় আজ আমাদের সাথে অতিথি হিসেবে থাকছেন বারবিডার সভাপতি ও সিনিয়র ব্যবসায়ী আব্দুল হক। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনার কাছে ফিরছি, তবে একটা প্রতিবেদন আছে আমাদের হাতে, দেখে আপনার কাছে আসছি। বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা থাকলেও কাঙ্ক্ষিত মাত্রায় আসছে না দেশি বিদেশি বিনিয়োগ। অবকাঠামো উন্নয়ন, বড় বাজার ও তরুণ কর্মশক্তি বিনিয়োগের আকৃষ্ট করলেও নীতি অনিশ্চয়তা, আমলাতান্ত্রিক জটিলতা, জ্বালানি সংকট ও ব্যবসা পরিচালনার বাড়তি খরচ বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ফলে বিনিয়োগ বাড়াতে দ্রুত সংস্কারের তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। বিনিয়োগের জন্য সম্ভাবনাময় বাংলাদেশ। প্রায় 17 কোটি মানুষের বিশাল বাজার, কৌশলগত ভৌগোলিক অবস্থান, তরুণ জনগোষ্ঠী এবং তুলনামূলক কম শ্রম ব্যয়, সব মিলিয়ে বিদেশি বিনিয়োগকারীদের জন্য রয়েছে বড় সুযোগ। তবে সম্ভাবনার সঙ্গে পাল্লা দিয়ে আছে নানা চ্যালেঞ্জ। ব্যবসা শুরু ও পরিচালনায় দীর্ঘসূত্রিতা, জটিল অনুমোদন প্রক্রিয়া, কর ও নীতিমালার অনিশ্চয়তা এবং বিদ্যুৎ গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহের ঘাটতি বিনিয়োগকারীদের সিদ্ধান্তকে প্রভাবিত করছে। নীতিমালাগুলো ঘন ঘন পরিবর্তন হচ্ছে না, এটা একটা। আরেকটা হচ্ছে যে কর কাঠামোটা কেমন। আমাদের দেশে দেখা যাচ্ছে তুলনীয় অন্যান্য দেশের চাইতে কর্পোরেট কর হার অনেক বেশি, সেটাও একটা বিষয়। অর্থাৎ সামগ্রিকভাবে একটা দেশের সরকারকে যদি বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে হয়, তাহলে একটা নীতি সহায়তা, অন্যদিকে পারিপার্শ্বিক অবস্থাগুলো উন্নয়ন করতে হবে। শুধু বিদেশি বিনিয়োগ নয়, দেশীয় বিনিয়োগও অর্থনীতির গতি বাড়ানোর অন্যতম চালিকা শক্তি। কিন্তু উচ্চ সুদ হার, অর্থায়নের সীমাবদ্ধতা এবং ব্যাংকিং খাতের দুর্বলতা, এছাড়াও কাস্টমসের ক্লিয়ারেন্সের দীর্ঘ সময় নতুন শিল্প স্থাপনের পথে তৈরি করছে বাড়তি চাপ। বাণিজ্য নীতিটা উদার না হয়, যেমন আমদানি নীতিতে অনেক রেস্ট্রিকশন আছে, অনেক সময় লাগে কাস্টমস ক্লিয়ারেন্সে। কাস্টমসের মানে রেপুটেশন খুব ভালো না। আর তারা তো রেপুটেশন দেখে যে আপনি কাগজে কলমে কী নিয়ম আছে সেটা না, এটার রেপুটেশনটা কী, বাংলাদেশের কাস্টমসের রেপুটেশনটা কী, তারা এইসব জেনে আসে। এইসব কারণে এখনও আমরা বৈদেশিক বিনিয়োগটা যতটুকু পাওয়া উচিত আমরা পাচ্ছি না। বিনিয়োগ বাড়াতে এরই মধ্যে শিল্পাঞ্চল, অর্থনৈতিক অঞ্চল এবং অবকাঠামো উন্নয়নে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে শুধু অবকাঠামো তৈরি করলেই হবে না, দুর্নীতি কমানো, প্রশাসনিক দক্ষতা বাড়ানো এবং বিনিয়োগকারীদের আস্থার পরিবেশ নিশ্চিত করতে হবে। স্বপ্না স্মৃতি, ওয়ান বিজনেস, ঢাকা। জি, আপনাকে স্বাগত জানিয়েছি আরেকবার। আমরা একটা প্রতিবেদন দেখছিলাম, প্রতিবেদনে মূলত বিনিয়োগ পরিবেশ নিয়ে বলা হচ্ছে। দেশে বিনিয়োগটা আসলে এই কারণে আলোচিত, আমরা জানি যে সম্প্রতি দেশে বিনিয়োগের একটা সুবাতাস বইছে। চায়নার থেকে বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছে। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত যখন দেশে এসেছে, তিনি বলেছে 25টা শীর্ষ কোম্পানি বাংলাদেশ ভিজিট করতে চায়, বিনিয়োগের পরিবেশ দেখতে চায় আমেরিকার। তো সেই ক্ষেত্রে এটাও একটা ইতিবাচক জায়গা তৈরি করেছে। সব কিছু মিলিয়ে বিনিয়োগের একটা সুবাতাস বইছে, কিন্তু এখনো বড় বাধা বিনিয়োগ পরিবেশ। আপনি কিভাবে দেখছেন? আপনার কাছে কি মনে হয়? অনেক ধন্যবাদ আপনাকে। আমার মনে হয়, দেখুন, বিনিয়োগ বিষয়টা আমরা এমন সময় আলোচনা করছি যখন আমরা 24-এর একটা ভয়াবহ শক কাটিয়ে একটা রক্তাক্ত অধ্যায়ের মাধ্যমে বাংলাদেশে আমরা একটা নির্বাচনের মাধ্যমে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে। অর্থাৎ বিনিয়োগের ব্যাপারে সবাই আশাবাদী, যারা বাংলাদেশের ব্যাপারে ইন্টারেস্টেড। যেমন জাপান বাংলাদেশের ব্যাপারে ইন্টারেস্টেড,
চায়না অফ লেট ইন্টারেস্টেড, এমনকি আমেরিকান যে এসেছে তারা ইন্টারেস্টেড। প্রশ্ন হচ্ছে যে বিশ্বব্যাপী বিনিয়োগের পরিবেশ কিন্তু ভালো নয়, কারণ ইসরায়েল ইরান যুদ্ধ, আমেরিকার মধ্যপ্রাচ্যের অবস্থা, সার্বিকভাবে কিন্তু বিশ্বব্যাপী বিনিয়োগ কিন্তু নেগেটিভ। সেই সময়ে বাংলাদেশে বিনিয়োগ করতে কেন আসবে? তা আমরা যদি দেখি বিনিয়োগের অন্যতম আকর্ষণীয় জায়গা যেমন ভিয়েতনাম, চায়না, এক্সকিউজ মি, সেখানে বাংলাদেশে যারা বিনিয়োগে ইন্টারেস্টেড, বাংলাদেশে বিনিয়োগ লাভজনক। জাপানিরা কিন্তু অপেক্ষা করছিল, যেহেতু আমি জাপানের সাথে কাজ করছি বহু যাবৎ, আমি জাপান বাংলাদেশ চেম্বারের প্রেসিডেন্ট ছিলাম, এখন উপদেষ্টা হিসেবে আছি জাপানি বিনিয়োগকারীদের। সেখানে তারা কিন্তু জাপানের ইকোনমি ভালো নয়, জাপানে ব্যাংকে কোনো ইন্টারেস্ট নাই, টাকা রাখলে আপনার অলমোস্ট জিরো ইন্টারেস্ট। সেই ক্ষেত্রে বাংলাদেশের মতো দেশে তারা বিনিয়োগ করতে চায়। তারা কি চায়? তারা চায় কতগুলো বিষয়ের নীতি, যেমন জাইকার যে প্রেসিডেন্ট তিনি কিন্তু যখন বাংলাদেশ সফর করলেন এই কিছুদিন আগে, তিনি কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তার মধ্যে অন্যতম ছিল যে বাংলাদেশের পলিটিক্যাল স্টেবিলিটি, পলিটিক্স নিয়ে কথা বলেছে। এখন পলিটিক্সের ব্যাপারে সরকারকে নিশ্চিত করতে হবে যে পলিটিক্যালি আমাদের কোনো আনস্টেবল জায়গা নাই, কিংবা থাকলে সেগুলো আমরা অ্যাডজাস্ট করব। আমার মনে হয় এটা কথাটা খুব গুরুত্বপূর্ণ, ইঙ্গিতময় কথা, যে নির্বাচন হলেও বাংলাদেশে যে একটা রাজনৈতিক দল, বড় দল অ্যাকচুয়ালি নির্বাচন আসতে পারেনি, সেই সব জায়গাগুলোকে ইঙ্গিত করা হয়েছে। সেটাকে কিন্তু বাংলাদেশকে অ্যাডজাস্ট করতে হবে, কেন সেখানে গ্যাস আছে, সেখানে কী অবস্থা হতে পারে সেটা যেন না হয়, সেজন্য পলিটিক্যাল স্টেবিলিটির একটা ইঙ্গিত করা হয়েছে। নীতির ব্যাপারে বলা হয়েছে, নীতির ব্যাপারে দীর্ঘস্থায়ী একটা নির্ভরযোগ্য অবস্থা দরকার। বাংলাদেশের নীতি হঠাৎ করে পরিবর্তন হয়, যেমন আমরা আপনার একটু আমি যুক্ত করি এখানে। আপনি বলছিলেন পলিটিক্যাল স্টেবিলিটির কথা। আমরা জানি যে এখন একটা নির্বাচিত সরকার রয়েছে, সেক্ষেত্রে স্টেবিলিটির প্রশ্নটা কিছুটা এখন কেটেছে। অন্যদিকে আপনি বলছিলেন নীতির কথা, সরকার সম্প্রতি বিনিয়োগ আইন করেছে, বিনিয়োগ নীতিমালাও সরকারের আছে, তো সেই ক্ষেত্রে এটা যেন আরও কার্যকর হয় সেজন্য একটা আইনও করা হয়েছে এবং আইন পাশও হয়েছে। তো সেই ক্ষেত্রে কিছুটা তো নীতিগত জায়গা বা আইনগত জায়গায়ও সুযোগগুলো দেওয়া হয়েছে। এবং সম্প্রতি অর্থমন্ত্রী সহ বিভিন্ন জায়গায় আমরা বলতে শুনছি যে বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে, বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করা হবে। সেক্ষেত্রে সরকারের তো আগ্রহের কোনো ঘাটতি দেখছি না এবং প্রতিশ্রুতিরও ঘাটতি দেখছি না, কিন্তু আদৌ বাস্তবিক অর্থে এই প্রতিশ্রুতির বাইরে পরিবেশটা কি ঠিক আছে? অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে, আমরা গ্যাসের সংকট দেখছি, তেলের সংকট দেখছি, জ্বালানি সংকট দেখছি, এগুলো তো ব্যবসার জন্য এখনো বড় বাধা। তার বাইরে দুর্নীতি তো আছেই। বর্তমান সরকার তো নতুন এসছে, মাত্র 5 মাস তার বয়স হলো, সেখানে সরকারকে হয়তো আরও সময় দিতে হবে। কিন্তু নীতির ব্যাপারে যেটা জাপানিরা ইঙ্গিত করেছে সেটা কিন্তু কিছু বিশ্লেষণ দরকার। যেমন নীতিটা আপনি যেন নির্ভরযোগ্য হয়, যে আমি একটা বিনিয়োগ করব, ট্যাক্স নীতি কিংবা আমদানি রপ্তানি নীতি ইত্যাদির ক্ষেত্রে যেন ন্যূনতম একটা 5 বছরের প্ল্যান করা যায়, সেই জায়গাগুলো গুরুত্বপূর্ণ। গত বাজেটে কিন্তু সরকার কতগুলো, যেমন গাড়ির ব্যাপারে আমরা দেখলাম যে হঠাৎ করে ইলেকট্রিক ভেহিকেলের প্রতি সরকার ট্যাক্স কমালেও যাতে ফসিল ফুয়েল কিংবা জ্বালানি নির্ভর ভেহিকেল কমে যায়। বাট এটাও কিন্তু সাস্টেনেবল হওয়া উচিত। এটা অন্যান্য দেশে, যেমন ব্রিটেনের মতো দেশে। আপনি সাস্টেনেবিলিটির কথা বলছেন, আমরা জানি যে জাপানের একটা অর্থনৈতিক অঞ্চলেও এখানে আছে এবং সেটার একটা বড় একটা আশা আমরা পেয়েছিলাম। নারায়ণগঞ্জ বেল্টে তারা বড় বিনিয়োগ করার আকাঙ্ক্ষা তৈরি করেছিল, আকাঙ্ক্ষার কথা বলেছিল, কিন্তু তারপরে আমরা সেই বিনিয়োগটা আনতে পারিনি, দেখছি না। এটা নিয়ে আলোচনা করবো, একটা বিরতি নিয়ে আসছি। জি দর্শক, চলছে বাণিজ্য সংলাপ, একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আরেকবার স্বাগত জানাচ্ছি বাণিজ্য সংলাপে। আপনাদের সাথে রয়েছি আমি ইলিয়াস সেজান। আমেরিকার 25 শীর্ষ স্থানীয় কোম্পানি কর্মকর্তারা বাংলাদেশ সফরে মধ্য দিয়ে বিদেশি বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচন হতে যাচ্ছে। বড় আকারের বিনিয়োগের সম্ভাবনা দেখছেন অর্থনীতিবিদরা। দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করবে। তবে দেশে বিদ্যমান জ্বালানি সংকট ও নানা প্রতিবন্ধকতা এখনও বিনিয়োগের আকর্ষণে বড় বাধা বলছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। এশিয়ার 10ম বৃহৎ অর্থনীতির দেশ এখন বাংলাদেশ, যেখানে মানুষের মাথাপিছু আয় $3000 মার্কিন পেরিয়ে গেছে, আর মোট দেশজ উৎপাদন বা জিডিপির আকার ছাড়িয়ে গেছে $500 বিলিয়ন।
এমন বাস্তবতায় দেশের অর্থনীতির ভিত আরও মজবুত করার লক্ষ্যে বিদেশি বিনিয়োগ আকর্ষণের চেষ্টা করছে সরকার। এরই অংশ হিসেবে বিনিয়োগের সুযোগ অনুসন্ধানে শীঘ্রই বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে আমেরিকার 25টি শীর্ষস্থানীয় কোম্পানির কর্মকর্তাদের। এতে বাংলাদেশ আমেরিকার অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। এত রিস্ক ফ্যাক্টর থাকা সত্ত্বেও বাংলাদেশের সার্বিক প্রবৃদ্ধি, রপ্তানি প্রবৃদ্ধি ঋণাত্মক হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সাথে কিন্তু বাংলাদেশের প্রবৃদ্ধি ধনাত্মক। অতএব সেই জায়গা থেকে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যিক সম্পর্কটা যদি পজিটিভলি আগায় তাহলে সেই ক্ষেত্রে অনেক সুযোগ রয়েছে। বাংলাদেশে অবকাঠামো, তথ্য প্রযুক্তি, ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন, বস্ত্র ও চামড়া, স্বয়ংক্রিয় হালকা প্রকৌশল, কৃষি পণ্য ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং তেল, গ্যাস ও সমুদ্র অর্থনীতিতে বিনিয়োগের অপার সুযোগ রয়েছে। এসব খাতে বিনিয়োগ করতে পারে আমেরিকা। তবে জ্বালানি সংকট সহ নানা কারণে বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। বিনিয়োগ নির্ভর করে অনেক কিছুর উপর। আপনার ইনফ্রাস্ট্রাকচার বিদেশি বিনিয়োগকারীর জন্য প্রস্তুত কিনা, অর্থাৎ আপনি যেখানে বিনিয়োগ করবে সেই বিনিয়োগের পরিবেশটা আপনি তৈরি করতে পারছেন কিনা। অতএব বিদেশি বিনিয়োগকারীদেরকে আমরা যদি আকৃষ্ট করতে চাই তাদেরকে আমি জ্বালানি নিরাপত্তা দিতে পারবো কিনা, গ্যাস নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ দিতে পারবো কিনা। যারা আসছে এখানে বিনিয়োগ করতে তারা তো এসে দেখবে আগে আমরা যারা এক্সিস্টিং এখানে বিনিয়োগে আছি তারা ভালো আছি কিনা। তো আমরা কি ভালো আছিলাম বা ভালো আছি? আমরা তো ভালো নাই। মানে আমাদেরও অবস্থা হলো যে কোনো রকম বেঁচে থাকার সংগ্রামে আমরা লিপ্ত, যার কারণে এখন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিনিয়োগ প্রতিনিধি দল আসছে আমরা খুব উৎফুল্ল যে ঠিক আছে তারা আসছে, আমরা হয়তো আশা করব তারা কিছু বিনিয়োগ করবে, কিন্তু আলটিমেটলি রেজাল্ট হবে ওই যে অতীতে যারা এসে ফেরত গেছে ওরকমই রেজাল্ট হবে বলে আমরা আশঙ্কা করছি। দেশে এখনও উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে, যা বিনিয়োগ আকর্ষণের পথে অন্যতম বাধা। একই সাথে অবকাঠামো উন্নয়ন না হলে বিদেশি বিনিয়োগ আসবে না বলে মনে করেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। রিয়াদ সুমন, ওয়ান নিউজ, ঢাকা। আমরা আবারও ফিরছি আলোচনায়। আজ আমাদের সাথে আলোচনার জন্য রয়েছেন বারবিটার প্রতি সিনিয়র ব্যবসায়ী আব্দুল হক। যে আমরা একটা প্রতিবেদন দেখলাম, আরও একটা সেখানে দেখলাম যে বিকেএমই এর সভাপতি তিনি বলছেন অতীতে যারা এসেছে তারা যেরকম এসে ফিরে গেছে এরকমই হতে পারে যদি বিনিয়োগ পরিবেশ আমরা উন্নতি না করি। আপনি জাপানের প্রসঙ্গ বলছিলেন, সেই প্রসঙ্গটা টেনেই বলি যে জাপানের একটা বড় বিনিয়োগ আমরা সম্ভাবনা দেখেছিলাম, কিন্তু সেই বিনিয়োগ আমরা আনতে পারিনি। অর্থনৈতিক অঞ্চলটা এখন প্রায় অকেজো হয়ে পড়ে আছে। অ্যাকচুয়ালি দেখুন জাপানের ব্যাপারে কিন্তু জাপানের জাইকার চিফ বলে গিয়েছেন, আমি সেই লাইনে কথাগুলো বলছিলাম, সেটা একটা হলো নীতির সাস্টেনেবিলিটি কিংবা নীতি ফোরসিয়েবল, মানে যাতে নীতিটা বোঝা যায় সে ব্যাপারে সরকারে কিন্তু সচেষ্ট হতে হবে। এবং যে চুক্তিটা করেছে জাপানের সাথে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট, এরই প্রথম একটা চুক্তি হলো, তার ভিত্তিতে যেন তার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। আমার মনে হয় জাপানিরা একটু অনেক বেশি সেন্সিটিভ। জাপানিদেরকে আমরা বিনিয়োগে যদি আনতে পারি সেটা আমার জন্য অনেক ইতিবাচক বার্তা বহন করবে, যে অন্যরা কিন্তু সহজে সেখানে চলে আসবে, চাইনিজরা সহজে চলে আসবে, আমেরিকানরা সহজে আসবে, জাপানিরা একটু সেন্সিটিভ। জি, এই যে 25টা বৃহৎ কোম্পানি, শীর্ষ কোম্পানি আমেরিকার বাংলাদেশে আসতে চাচ্ছে, এটি তো বেশ ইতিবাচক ব্যাপার, কিন্তু আমরা আসলে এটাকে আসলে ক্যাশ করতে পারবো? আমাদের আসলে এখন করণীয়টা কি? তারা আমি মনে করি যে আমরা পারবো, কারণ সরকারের তো বয়স মাত্র 5 মাস, সরকারেরও হয়তো আরও অনেকগুলো অ্যাডজাস্ট করতে হবে, বাট ব্যাপক ধরনের যে সংস্কারগুলো দরকার সেই ব্যাপারে সরকারকে, আমি মনে করি সরকারের যথেষ্ট সময় সরকার এখনো পায়নি। সরকার একটা পলিটিক্যাল প্রেশারে ছিল, সরকারে অনেকগুলো অঙ্গীকার করতে হয়েছে, সরকারকে একটু সময় দিতে হবে যে রিয়েল সংস্কার যেগুলো দরকার, সরকারের আকার ছোট করা, সরকারকে এফিশিয়েন্ট করা, সরকারের মিনিস্ট্রিগুলোকে কমিয়ে আনা, সরকারকে টোটালি বিজনেস লাইক একটা ইয়েতে যেতে হবে। যেমন বিনিয়োগ বোর্ডে বেজাকে সহকারে তারা একটা নতুন আইন করে একক করেছে, আমি মনে করি সেটাকে আরোগুলো এজেন্সি যেমন ইম্পোর্ট এক্সপোর্ট, তারপর বিনিয়োগ, তারপরে হলো সার্ভিসেসগুলো লাইক রপ্তানি আমদানি, সবটা মিলে কিন্তু একক এজেন্সি করা সম্ভব, যেটা মালয়েশিয়া করেছে জাপানকে ফলো করে, কোরিয়া করেছে জাপানকে ফলো করে, খোদ জাপান ব্রিটেনকে ফলো করেছে। অর্থাৎ আমি তো মনে হয় ভিয়েতনামের মতো কমিউনিস্ট কান্ট্রি যদি একক এজেন্সি করতে পারে, আপনি ভিয়েতনামকে দেখেন,
কমিউনিস্ট কান্ট্রি। জি, সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল তিনি বলেছেন যে আমাদের আসলে নীতিগত কোনো উন্নয়ন হয়নি, বিশেষ নৈতিক কোনো উন্নয়ন হয়নি, বিশেষ করে আমরা দুর্নীতি এখনো আমলাতান্ত্রিক জটিলতা রয়ে গেছে, এখনো দুর্নীতি রয়ে গেছে, এখনো কাজের ধীরগতি রয়ে গেছে। তিনি কিন্তু সম্প্রতি কথা বলেছেন। তো একজন মন্ত্রী নিজেই বলছেন আসলে এই সংকটগুলো এখনো কাটেনি, অর্থাৎ 5 মাসের ব্যাপার। এগুলোকে আদৌ কাটবে? এই যে দুর্নীতির কথা বলছি, এই যে আমলাতান্ত্রিক জটিলতা, অনেক দিন ধরেই তো বলা হচ্ছে যে ওয়ান স্টপ সার্ভিস দেওয়া হবে, অনলাইন সেবা দেওয়া হবে, কোথায় সেটা? দেখুন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমি মনে করি অনেক উঁচু মানের একজন মানুষ, অত্যন্ত শিক্ষিত। আমি ওনাকে ব্যক্তিগতভাবে বহু বছর থেকে চিনি। সততা, নিষ্ঠা, এই মানের নেতা খুব বেশি বাংলাদেশে নাই। অনেকে গুজরে গেছেন আগে, যারা সাইফুর রহমান সাহেবের মতো লোক, ইভেন আওয়ামী লীগের সময় শামস কিবরিয়া সাহেবের মতো অর্থনীতি মন্ত্রী পেয়েছি, আবুল মাল আব্দুল মুহিত। আমি কিন্তু সৌভাগ্যক্রমে এদের সাথে কাজ করার আমার একটা ঐতিহাসিক সুযোগ হয়েছে। আমি মনে করি মির্জা ফখরুল দারুণ কথা বলেছেন এবং জাতির লক্ষ লক্ষ মানুষের অব্যক্ত বেদনার কথা উনি বলেছেন। আমি মনে করি যে ওনার কথার মাধ্যমে কিন্তু ফুটে উঠেছে যে জনগণের যে বিপ্লবী প্রত্যাশা এবং আমাদের দেশে যে ব্যাপক পরিবর্তনটা দরকার সেটা কিন্তু উনি বলেছেন। সেটার জন্য যে রাজনৈতিক সদিচ্ছা সেটা সরকারকে নিতে হবে। এবং আমরা 24-এর যে জুলাইয়ের যে রক্তাক্ত পথ কিংবা অগস্টের যে পরিবর্তন, আমি মনে করি সেখানে বড় একটা বার্তা আছে, সেখানে বড় প্রত্যাশা আছে। সারা পৃথিবীর মানুষ দেখেছে যে বাংলাদেশের তরুণরা প্রাণ দিয়ে কিন্তু একটা পরিবর্তন এনেছে। সেই পরিবর্তনটাকে টেকসই করা এবং তার মাধ্যমে বাংলাদেশের নবযাত্রা, নব উত্থান আখ্যা দিয়েছিল দ্য ইকোনমিস্ট। বলছিল বাংলাদেশ বিগিনস অ্যাগেইন, কোট আন কোট। এই যে নবযাত্রা মানে কি? নবযাত্রা মানে প্রশাসন থেকে শুরু করে বিচার ব্যবস্থায়, শিক্ষা ব্যবস্থায়, সার্ভিসেসগুলোতে আপনি তো ট্রেডিশনাল জায়গায় রয়ে গেছেন, আপনি তো কোনো ব্যাপক পরিবর্তনে হাত দেন। আমি মনে করি সরকারকে এই কমিটমেন্টে আসতে হবে যে তারা সত্যিকার অর্থেই বড় পরিবর্তন করবে। অন্যথায় সরকার কিন্তু জনগণের প্রত্যাশা কিংবা বিশ্বের প্রত্যাশা, ফর দ্যাট ম্যাটার আমাদের যে 23 থেকে 25 লক্ষ তরুণ প্রতি বছর বাজারে আসছে, তাদেরকে আপনি কি দেবেন? কোথায় জব দেবেন? এত জব আছে নাই। অতএব আপনাকে ইকোনমিক অ্যাক্টিভিটি বাড়িয়ে মানুষের যে বিশাল অর্থ পাচার হয়েছে, 17 থেকে 18 বিলিয়ন ডলার পাচার করে নিয়েছে একটা কোম্পানি। পৃথিবীর ইতিহাসে এরকম লুটপাট কটা হয়েছে বলেন? সেখানে আমরা এখনো টিকে আছি, আমরা ব্যাংকরাপ্ট হয়নি, কারণ আমাদের 1.5 কোটি মানুষ বাইরে আছে, তারা প্রতিদিন টাকা পাঠাচ্ছে, আপনি রক্তের অভাবটা হচ্ছে না। বাট আসলে তো আপনার টাকা শূন্য হয়ে গেছে, মানুষের রোজগার কমে গেছে। একটা গরিব রিক্সাওয়ালা, একটা দিন মজুর, সাধারণ মানুষের অর্থের মূল্য কমে গিয়েছে, টাকা তেজপাতা হয়ে গেছে, আমরা বুঝতে পারছি না। ফলে পণ্যের মূল্য স্ফীতি বেড়েছে। অর্থাৎ আপনি বলছেন যে অনেক কিছুই বলছেন, তবে আপনি যেটা বলছেন যে নতুন শুরু, আমরাও বিশ্বাস করি গেল 2 বছর আগে আগস্টে নতুন করে বাংলাদেশ শুরু হয়েছে এবং সেই শুরুটা নিশ্চয়ই আরো বহুদূর যাওয়ার রয়েছে। বিনিয়োগ এবং অন্যান্য জায়গায় ব্যাপক পরিবর্তন আসবে, বাংলাদেশের উন্নয়ন হবে। আপনি আছেন, একটা বিরতি নিয়ে আপনার কাছে এসেছি। জি দর্শক, আরো একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন, বিরতির পর ফিরছি। আবারও স্বাগত জানাচ্ছি বাণিজ্য সংলাপে, আপনাদের সাথে রয়েছে আমি রিয়াজ সাজান। প্রায় 5.5 কোটি টাকা জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ছাগলকাণ্ডে আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে চার্জশিট গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। সোমবার ঢাকা বিভাগীয় স্পেশাল জজ আদালতে এ আদেশ দেন। একই সঙ্গে আগামী 14 সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। শুনানিতে মতিউর রহমানের পক্ষে জামিন আবেদন করা হলেও আদালত তা নামঞ্জুর করেন। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। দুদকের অভিযোগ অনুযায়ী মতিউর রহমানের জ্ঞাত আয় বহির্ভূত প্রায় 5 কোটি 41 লাখ টাকার সম্পদ অর্জন করেছেন এবং সম্পদের তথ্য গোপন করেছেন। এই মামলায় তিনি 2025 সালের জানুয়ারি থেকে কারাগারে রয়েছেন। আবারও ফিরছি আলোচনায়, আমাদের সাথে রয়েছেন বারবিডার সভাপতি ও সিনিয়র ব্যবসায়ী আব্দুল হক। আমরা একটা আলোচিত বিষয়ে এখন আলোচনা করব, যেটি আসলে এই সকল পরিবর্তনের একেবারে শুরু। অনেকে বলে যে এই ঘটনার পর থেকেই নানা ধরনের বিষয় উঠে এসেছে এবং এই পরিবর্তনের শুরু। ছাগলকাণ্ডে
জনাব মতিউরের আয় বহির্ভূত অর্থ খবর পাওয়া গেছে এবং এর বিচার কার্য শুরু করতে বলেছে। এই জায়গা থেকে একটু আপনাকে প্রশ্ন করতে চাই যে আসলে এই যে বিভিন্ন এইটা আলোচিত হয়েছে বলে আমরা এটা নিয়ে এখন আলোচনা করছি, এরকম তো অনেক ঘটনা আছে, বিশেষ করে দুর্নীতি, এনবিআর সহ নানা জায়গায় এই ধরনের দুর্নীতি আছে। আপনি এই দুর্নীতি কমানো বা দুর্নীতির ক্ষেত্রে আপনি কি বাধা দেখেন, বা দুর্নীতি কেন এখন আমরা বড় ধরনের পরিবর্তন আনতে পারছি না? অনেক গুরুত্বপূর্ণ বিষয়টা। দেখুন, দুর্নীতির ব্যাপারে মির্জা ফখরুল সাহেবের কথার মধ্যে কিন্তু এই কথাটা ছিল। তো তাহলে আমরা কি দুর্নীতির ব্যাপারে এই যে এত বড় ঘটনা ঘটলো, যেটা পৃথিবীর নজর আমাদের এখানে ছিল, সারা পৃথিবী কিন্তু অবাক বিস্ময়ে বলেছে যে বাংলাদেশের জেএনজির যে উত্থানটা হলো তার অন্য ওয়ান অফ দ্য বড় এই দুর্নীতি কিংবা সামাজিক বৈষম্য, লুটপাট, এটাও কিন্তু একটা বড় কারণ ছিল, যেটা হয়তো তারা ওইভাবে ডিফাইন করতে পারে নাই। বাট এটাও কিন্তু একটা এজেন্ডা যেটা আমাদেরকে ডিফাইন করতে হবে যে বাংলাদেশের দুর্নীতি একটা বড় কারণ। দেখুন, চীনের মতো কান্ট্রি যারা কিন্তু বিগত 40 বছরে একটা গরিব দেশ থেকে পৃথিবীর অন্যতম ইকোনমিক পাওয়ার হিসেবে আবির্ভূত হলো। ভিয়েতনাম 73 সালে ভিয়েতনামের মানুষ কিন্তু বোট পিপল হিসাবে নৌকায় করে পালিয়ে যেত। মেক্সিকো উপকূলে, অস্ট্রেলিয়া উপকূলে, আমেরিকার উপকূলে তাদেরকে পাওয়া যেত। আজকে ভিয়েতনামে উল্টো আমেরিকানরা এসে বিনিয়োগ করছে। কেন? কারণ তারা রাষ্ট্রকে, জাতিকে তৈরি করতে পেরেছে। আমরা আনফর্চুনেটলি দুর্নীতিবাজদের ব্যাপারে কিছুই করতে পারিনি। আমরা একটা মতিউর রহমান সামনে আনছেন, 5 কোটি টাকা কিন্তু বড় টাকা না। কিন্তু ব্যাপারটা হচ্ছে চীন কিন্তু একটা পলিসি করেছে নেকেড অফিসিয়াল, কোট আনকোট। নেকেড অফিসিয়াল মানে তাদেরকে উলঙ্গ করো যারা সরকারে আছে, যাদের পরিবার বাইরে, যারা ব্যবসা করে দেশে পরিবার বাইরে, যারা অবস্থাশালী দেশে এখানে কামাই করে পরিবার বাইরে, তাদেরকে কিন্তু চীন নাম দিয়েছে নেকেড অফিসিয়ালস, কোট আনকোট। এটা মানে কি? তাদেরকে চিহ্নিত করা হয়েছে। যারা বাইরে খালি বাইরের জন্য কাজ করে, বাইরের এজেন্ট, বাইরে টাকা পাঠায়, তাদের সব বাইরে, এখানে তারা লুটপাট করে। বাংলাদেশে আজকে একজন সাবেক পুলিশ কর্মকর্তা একটা পোস্ট দিয়েছেন যে বাংলাদেশে আমলাতন্ত্র, ব্যবসায়ীরা, রাজনীতিবিদ সবাই কিন্তু এখানে জড়িত। অতএব রাষ্ট্রকে দেউলিয়া বানানো কিংবা ব্যর্থ করে দেওয়ার জন্য যথেষ্ট ওরা। অতএব বাংলাদেশের এই বিপ্লব, যদি আপনি 24-এর বিপ্লবকে বিপ্লব হিসেবে জ্ঞান করেন, বর্তমান সরকারের অন্যতম কাজ হবে দুর্নীতির ব্যাপারে কঠোর হওয়া। আপনি কি অনেক কয়েক হাজার লোক দুর্নীতিতে আপনার ট্রায়াল হওয়া উচিত ছিল, মৃত্যুদণ্ড হচ্ছিল, আপনি 2-4-5 কোটি টাকা তো কোনো ব্যাপার না। অনেক লোকেরই কিন্তু ফ্যামিলি বাইরে তারা নিয়ে যাচ্ছে এবং তারা এটাকে অপরাধ মনে করে। দুর্নীতির বিরুদ্ধে একটা বড় আন্দোলন গড়ে তুলতে হবে, বিশেষ করে যারা নিজের দেশে থেকে দেশের বাইরে তার পরিবার সম্পত্তি করছে। সবচেয়ে বড় কথা, তাদেরকে চিহ্নিত করতে হবে। অনেক ধন্যবাদ। আমাদের হাতে আজকের সময় শেষ হয়েছে। জনাব আব্দুল হক আমাদের কাছে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আজকের আয়োজনে। চ্যানেল 1-এর সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এবং আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলোতে।